নমস্কার বন্ধুরা, অমৃতরস কথা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। বন্ধুরা, একবার শ্রীকৃষ্ণ একটা গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন। ঠিক তখনই একটা হরিণ সেখানে দৌড়াতে দৌড়াতে এসে তার পেছনে লুকিয়ে পড়ে। হরিণটি ভয়ে কাঁপছিল। শ্রীকৃষ্ণ তখন তার মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে? তুমি এভাবে লুকাচ্ছ কেন? আর এইভাবে বা ভয়ে কাঁপছ কেন? তখন একটা শিকারী সেখানে এসে উপস্থিত হয় এবং সে শ্রীকৃষ্ণকে বলে, এটি আমার শিকার, এর ওপর শুধু আমার একমাত্র অধিকার আছে, তাই একে আমার হাতে তুলে দিন। তখন শ্রীকৃষ্ণ বললেন, এই জগতে প্রতিটা প্রাণীর ওপর শুধুমাত্র তার নিজ নিজ অধিকারে থাকে, অন্য কারোর কখনোই কোনো অধিকার থাকে না। এই কথা শুনে শিকারী বলল, এটি আমার শিকার, আমি একে শিকার করে রান্না করে খাবো। তখন শ্রীকৃষ্ণ বললেন, জীব হত্যা করা তো মহাপাপ, তুমি কি সেই কথা জানো না? আর তুমি জেনে শুনে ওকে হত্যা করে কি পাপী হতে চাও? তুমি কি জানো না মাংস খাওয়া পাপ নাকি পুণ্য? এই কথা শুনে শিকারী তখন বলল, আমি আপনার মতো অত জ্ঞানী নই, আমি জানি না মাংস খেলে পাপ হয় নাকি পুণ্য হয়। আমি শুধু এটুকুই জানি, ও আমার শিকার, আমার কাজ শিকার করা। আর আমি যদি শিকার নাই বা করি তাহলে আমি তো না খেয়ে মরে যাব। আর তাছাড়া এই প্রাণীকে আমি হত্যা করে তাকে তো বরং তার জীবন থেকে মুক্তি দিচ্ছি। তাছাড়া আমি যতদূর শাস্ত্রে শুনেছি, মাংস আহারে তো কোনো নিষেধাজ্ঞা নেই, এমনকি রাজা মহারাজারাও শিকার করে থাকেন। তাহলে এই পশু শিকার করা বা মাংস খাওয়া কি শুধুমাত্র আমাদের মতো গরিব লোকেদেরই পাপ? হে শ্রীকৃষ্ণ, আপনি নিজেই বলুন, মাংস খাওয়া কি পাপ নাকি পুণ্য? শ্রীকৃষ্ণ তখন বুঝতে পারলেন, নিয়মিত মাংস ভক্ষণ করার ফলে তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে, তার জ্ঞান বিপরীত হয়ে গেছে। আর তখন তিনি ওই শিকারীকে বললেন, চলো আমি তোমাকে একটা গল্প শোনাই। সে গল্প শোনার পরে তুমি নিজেই বিচার করো, মাংস খাওয়া পাপ নাকি পুণ্য। তখন শিকারী ভাবল, ঠিক আছে, তাই হোক। গল্প শুনতে শুনতে আমার সময়ও কাটবে এবং গল্পটা শোনার পরই আমি এই হরিণকে শিকার করে ওর মাংসও খেতে পারবো। শ্রীকৃষ্ণ তখন গল্প বলতে শুরু করলেন। একবার এক মগধ রাজ্যে আকাল দেখা দিল, যার ফলে সেই রাজ্যে সমস্ত শস্য উৎপাদন হওয়া বন্ধ হয়ে গেল। তখন মহারাজ খুবই চিন্তায় পড়ে গেলেন এবং ভাবলেন শীঘ্রই এর কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যদি কোনো ব্যবস্থা না করা যায় তাহলে যে সমস্ত খাদ্য সঞ্চিত আছে তাও তো একসময় শেষ হয়ে যাবে। তখন তো আমরা সকলেই আরও অনেক বড় সমস্যায় পড়ব। এই সমস্যা সমাধানের জন্য রাজা তখন তার রাজসভার সমস্ত মন্ত্রী, সামন্ত এবং পরামর্শদাতাদেরকে ডেকে পাঠালেন। তিনি তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, সব থেকে সস্তা খাদ্যদ্রব্য কি আছে যাতে সকলেই খুব সহজেই উৎপাদন করতে পারে? সকলেই তখন ভাবল, চাল, ডাল, আলু, বিভিন্ন সবজি উৎপাদনের জন্য তো অনেক পরিশ্রমের দরকার হয় এবং অনেক সময়েরও প্রয়োজন হয়। তখন সবাই চিন্তিত হয়ে পড়লেন। ঠিক সেই সময় রাজসভায় উপস্থিত একজন সামন্ত এসে মহারাজের সামনে দাঁড়ালো। তিনি ছিলেন একজন শিকারী, তার শখ ছিল শিকার করা, আর তাই তিনি সাথে সাথে রাজামশাইকে সব থেকে সস্তা খাদ্যদ্রব্য হলো মাংস এ কথাই বললেন। তিনি বললেন, মহারাজ, কারণ এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না, আর মাংস সব থেকে পুষ্টিকর খাবারও। সকলেই তখন তার কথায় সমর্থন করল, কিন্তু
এই কথা শোনার পরে মগধের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি চুপ করে রইলেন। তখন রাজামশাই তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন চুপ করে বসে আছেন? আপনি অন্তত কিছু বলুন, আপনার কাছে সব থেকে সস্তা খাদ্যদ্রব্য কী? প্রধানমন্ত্রী তখন বললেন, আমার মনে হয় না সব থেকে সস্তা খাদ্যদ্রব্য মাংস হতে পারে, তবুও এই বিষয়ে আমি আমার মতামত অবশ্যই কালকে জানাবো। এরপর সেই রাতে ওই প্রধানমন্ত্রী সেই সামন্ত যিনি মাংস সব থেকে সস্তা খাদ্যদ্রব্য বলেছিলেন তার বাড়িতে গেলেন। তাকে দেখে ওই সামন্ত ভয় পেয়ে গেল এবং আসন্ন কোনো বিপদের আশঙ্কা করতে লাগলো। তখন প্রধানমন্ত্রী তাকে বললেন, আজ সন্ধেবেলা মহারাজ খুব অসুস্থ হয়ে পড়েছেন। রাজবৈদ্য বলেছেন যে কোনো শক্তিশালী ব্যক্তির মাংস পাওয়া গেলে তবেই রাজা সুস্থ হতে পারবেন। আপনি যত টাকা চান আপনাকে তা দেওয়া হবে। আপনাকে 1,00,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। আপনি চাইলে একটা পুরো জমিদারিও আপনার নামে লিখে দেওয়া হবে, কিন্তু শুধু তার বিনিময়ে আপনি শুধু আপনার বুকের থেকে 20 গ্রাম মাংস আমাকে কেটে নিয়ে যেতে দিন। এই কথা শুনে ওই সামন্ত ভয়ে কাঁপতে শুরু করলো। সে ভাবল, সে যদি প্রাণেই না বেঁচে থাকে তাহলে স্বর্ণমুদ্রা, জমিদারি বা এত অর্থ দিয়ে সে কি করবে? সে সঙ্গে সঙ্গে দৌড়ে ঘরে চলে গেল এবং 1,00,000 স্বর্ণমুদ্রা মন্ত্রীর হাতে দিয়ে বলল, মন্ত্রীমশাই, এই 1,00,000 স্বর্ণমুদ্রা আপনি আমার কাছ থেকে নিয়ে যান এবং আমাকে যে 1,00,000 স্বর্ণমুদ্রা দেবার কথা বলেছেন সেই স্বর্ণমুদ্রার সঙ্গে যোগ করে নিন, আর এই 2,00,000 স্বর্ণমুদ্রা অন্য কাউকে দিয়ে তার বুকের মাংস আপনি নিয়ে নিন। আপনি আমাকে এখন যেতে দিন দয়া করে। প্রধানমন্ত্রী তখন বললেন, সামন্তমশাই, আপনি শারীরিক দিক থেকে অনেক বেশি বলবান। তাছাড়া আপনার উচ্চতা, চেহারা আমাদের রাজা মশাইয়ের সঙ্গে অনেকটা মিলে যায়। তাই রাজবৈদ্য বলেছেন যে আপনার মাংসই রাজাকে একমাত্র সুস্থ করতে পারে। তাই আমি আপনাকে আমার প্রধানমন্ত্রীর পদও দিয়ে দেব। দরকার হলে আমি আপনার সেবক হয়ে থাকব, কিন্তু আপনি আপনার হৃদয়ের মাংস আমাকে নিয়ে যেতে দিন। তখন ওই সামন্ত তাড়াতাড়ি নিজের পোশাক ও জুতো পরে নিয়ে মন্ত্রীকে বলল, আমার যদি প্রাণই না থাকে তাহলে আমি প্রধানমন্ত্রীর পদ বা রাজার পদ পেয়েই বা কী করব? আপনি দয়া করে আমাকে যেতে দিন। এই বলে সে লাফ দিয়ে ঘোড়ায় উঠে পড়ল। কিন্তু প্রধানমন্ত্রী ঘোড়ার দড়ি টেনে ধরে বলল, আপনার কোথাও পালানোর দরকার নেই, আপনি বরং নিজের ঘরে চলে যান। আমি অন্য কোথাও গিয়ে দেখি যে মাংস পাওয়া যায় কিনা। এই বলে প্রধানমন্ত্রী সেখান থেকে চলে গেলেন। এরপর প্রধানমন্ত্রী এক এক করে অন্যান্য সমস্ত সামন্তদের বাড়ি গেলেন এবং সকলের কাছে ঠিক আগের মতোই মাংস চাইল, কিন্তু কেউই তা দিতে রাজি হলো না। তার বিনিময়ে তারা সকলেই 1,00,000 থেকে 5,00,000 পর্যন্ত স্বর্ণমুদ্রা প্রধানমন্ত্রীকে নিজেরাই প্রদান করলেন। আর এভাবে প্রধানমন্ত্রী প্রায় 1 কোটি মুদ্রা পর্যন্ত পেয়ে গেলেন। এরপর তিনি নিজের মহলে ফিরে গেলেন। পরের দিন সকাল সকাল তিনি রাজসভায় চলে গেলেন। সেখানে অন্যান্য সামন্তরা সকলেই উপস্থিত ছিলেন। তারা সকলেই উদগ্রীব ছিলেন রাজার শরীর কেমন আছে সেটা জানার জন্য, কিন্তু কেউই কাউকে গত রাতের কথা কিছু বলে উঠতে পারছিল না। এর কিছুক্ষণ পরে রাজামশাই আসলেন এবং নিজের রাজসিংহাসনে বসে পড়লেন। সমস্ত মন্ত্রী ও সামন্তরা দেখল যে রাজামশাই একদমই সুস্থ আছে, তার কিছুই হয়নি। তখন সকলেই ভাবল যে প্রধানমন্ত্রী নিশ্চয়ই তাদের মিথ্যা কথা বলেছেন, কিন্তু তারা কেউই সেই কথাটা মুখ ফুটে বলে উঠতে পারছিল না। ঠিক সেই সময় প্রধানমন্ত্রী রাজার সামনে 1 কোটি স্বর্ণমুদ্রা রেখে দিলেন এবং রাজা বললেন, এই স্বর্ণমুদ্রা কিসের জন্য এবং এত স্বর্ণমুদ্রা আপনি কোথা থেকে পেলেন? এর উত্তরে
প্রধানমন্ত্রী বললেন, 20 গ্রাম মাংসের জন্য আমি চারিদিকে ঘুরে বেড়ালাম, কিন্তু সেই গ্রামে মাংস আমি কোথাও জোগাড় করতে পারলাম না। বরং সেই মাংসের বদলে সমস্ত সামন্তরা আমাকে এই স্বর্ণ মুদ্রাগুলো দিয়েছে। এবার আপনি বলুন, মাংস দামি না সস্তা? রাজা সব কিছু বুঝতে পারলেন। তিনি তার রাজ্যের শ্রমিকদের আরও কঠোর পরিশ্রম করে পুষ্টিকর খাদ্য উৎপাদন করতে বললেন এবং নিজের শস্য ভাণ্ডার থেকে তাদেরকে শস্য প্রদান করলেন। ওই 1 কোটি স্বর্ণ মুদ্রা থেকে কিছু অর্থ তিনি শস্য উৎপাদনের জন্য ও সেচ ব্যবস্থার উন্নতিকল্পে ব্যয় করলেন এবং বাকি অর্থ প্রজাদের কল্যাণের জন্য তিনি প্রদান করলেন। কিছুকালের মধ্যে খুব ভালো শস্য উৎপাদন হলো, প্রজারা পুষ্টিকর খাদ্যও পেল। এর কিছুদিন মধ্যে আবহাওয়ার পরিবর্তন ঘটল এবং আকালও দূর হলো, ফলে প্রজাদের অবস্থার উন্নতি ঘটল। এই গল্প শোনার পর শিকারী বুঝতে পারল যে শিকার করা মোটেও ভালো নয়। কারো জীবন নেওয়ার মধ্যে কোনো মহত্ব নেই, বরং জীবন প্রদান করাই হলো মহত্বের। প্রতিটা প্রাণীর কাছে তার জীবন অনেক বেশি মূল্যবান ও অধিক প্রিয়। এরপর শিকারী নিজের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং শ্রীকৃষ্ণকে প্রণাম করে সেখান থেকে চলে গেলেন এবং তিনি শপথ নিলেন যে তার বাকি জীবনে সে কখনো কোনো প্রাণীকে হত্যা করার কথা দূরে তার আঘাত পর্যন্তও করবেন না। বন্ধুরা, এই কাহিনী আমাদেরকে শেখায় অহেতুক প্রাণী হত্যা করা ও মাংস ভোজন করা হলো পাপ। ভগবানের প্রতি ভক্তি, দয়া, সত্য ও অপরের কল্যাণ, এই গুণগুলো মানুষকে পাপ থেকে মুক্ত করে। শ্রীকৃষ্ণ সর্বদা বলেছেন, অহিংসা, সাত্ত্বিক জীবনই ভক্তির শ্রেষ্ঠ পথ। ভক্তি আসল ধর্ম, আর ভগবান সর্বদা সেই ভক্তের হৃদয়েই বিরাজ করেন। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্য বন্ধুদের মাঝে, আর অমৃতরস কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান সকলের মঙ্গল